খুব সামনেই যেটা পালিত হতে চলেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এবং এই পশ্চিমবঙ্গ দিবস, যে দিবসটা দেখা যাচ্ছে যে এই প্রথম পশ্চিমবঙ্গে পালিত হবে, এবং যে নতুন বিজেপি সরকার এসছে এবং একটা ইতিহাসকে ধরে রেখে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছে 20শে জুন। এবং এটা হচ্ছে 1947 সালের 20শে জুন বঙ্গীয় আইনসভার একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব যখন গৃহীত হয়, এবং যার ফলে বাংলার বিভাজন ঘটে এবং ভারতের মধ্যে পৃথক পশ্চিমবঙ্গ নামের যে সৃষ্টি হয়েছিল তার স্রষ্টা ছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাকে অস্বীকার করেছিল পূর্ববর্তী সরকার। তারা পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস করেছে। পয়লা বৈশাখ সাধারণত নববর্ষের দিন, সেটা পশ্চিমবঙ্গ দিবস হয়নি। কিন্তু তার গুরুত্বটা বর্তমান সরকার এই গুরুত্বপূর্ণ দিনটাকে যে এই বছর থেকে শুরু করছে, এটা নিশ্চয়ই একটা আনন্দের ব্যাপার। এবং স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে এই নতুন বিজেপি সরকার যে রাজ্যের দায়িত্বে এসছে। এটা বাস্তবিক আনন্দ। তার পাশাপাশি আমি একটা প্রশ্ন রাখছি যে আপনি বোধহয় জানেন পশ্চিমবঙ্গ দিবস যেমনি নতুন করে পালিত হচ্ছে 20শে জুন, যেটা আগের সরকার স্বীকার করেনি, কিন্তু আপনি যেহেতু সুন্দরবনের মানুষ এবং সুন্দরবনের দায়িত্বে যেহেতু রয়েছেন, এবং আপনার মন্ত্রীও যেহেতু সুন্দরবনের দায়িত্বে রয়েছেন, এবং সেক্ষেত্রে আপনার মন্ত্রী দীপঙ্কর জানা, অর্থাৎ আমাদের মন্ত্রী দীপঙ্কর জানা, সবাইয়ের মন্ত্রী দীপঙ্কর জানা রাজ্যের, তিনি মন্ত্রিসভার ভূমি সংস্কার, ত্রাণ, পুনর্বাসন এবং সুন্দরবন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এটা খুবই আনন্দের কথা যে আমরা করে পেয়েছি দীপঙ্কর জানাকে। এবং কাকদ্বীপের মানুষ শুধু নয়, সবাই সুন্দরবনের মানুষ অধীর আগ্রহে থাকবেন যে দীপঙ্কর জানার হয়েই আপনি উত্তরগুলো দেবেন, যেহেতু উনি ব্যস্ত আছেন। তো এই মুহূর্তে যে ভূমি সংক্রান্ত যে পরিষেবাগুলো বা ত্রাণ সম্পর্কে বা পুনর্বাসন সম্পর্কে যে পরিকল্পনাগুলো যেগুলো আছে, সেগুলো নিয়ে প্রশ্ন আমি করব না, আমি সুন্দরবন নিয়ে প্রশ্ন করব। এবং সুন্দরবনের আগে আপনার যে ইন্টারভিউ দিয়েছিলাম তাতে নদী বাঁধ বা অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো প্রশ্ন করেছি। আজ প্রশ্ন করব যে যেভাবে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, আপনি তো জানেন যে রাজ্যে সুন্দরবন দিবস একটা পালন হয়, সেটা সম্পর্কে আপনার কোনো সম্যক জ্ঞান আছে কি? আপনি সেটা বলতে পারবেন? সুন্দরবন দিবস এই আপনাকে নমস্কার করছি আপনার এত সুন্দর প্রশ্ন করার জন্য। সুন্দরবন দিবস এর আগেও পালিত হয়েছিল, কিন্তু কি পালিত হয়েছিল, কিরকম পালিত হয়েছিল সেটা আপনাদের নজরেও আছে। আমরা নতুন সরকারের যে আজকে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন হবে, আমরা চাইছি সম্মানীয় মন্ত্রী দীপঙ্কর জানা মহাশয়ের হাত ধরে এবং সিএমও দপ্তরে জানিয়ে আমরা এই নতুন রূপে নতুন সাজে সুন্দরবন দিবস পালিত করার আমরা অধীর আগ্রহে এগোচ্ছি। কারণ এই সুন্দরবন দিবসের মাধ্যমে দিয়ে আমরা সুন্দরবনবাসীকে আমাদের নতুন বিজেপি সরকারের সুন্দরবন প্রতিমন্ত্রী সম্মানীয় দীপঙ্কর জানা, উনি ইতিমধ্যেই ওনার ভাবনা চিন্তার মধ্য দিয়ে সুন্দরবনকে নদীমাতৃক এলাকাগুলোকে থেকে শুরু করে যে সুন্দরবন এলাকা জুড়ে আছে তাকে নবরূপে সাজানোর জন্য ইতিমধ্যেই আমাদের নতুন বিধায়ক তথা নতুন মন্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন চারিদিকে ছুটে বেড়াচ্ছে এবং উনি জানতে চাইছে যে কোথায় কি অসুবিধা। সেই অসুবিধাগুলো এক জায়গায় নোট ডাউন করে উনি সিএমও দপ্তরে পাঠাবেন এবং যে সমস্ত সংস্থাগুলো পূর্বতন সরকারের যারা করেনি, শুধু নামে একটা সুন্দরবন দিবস করেছে, মেলার মতো উৎসব করেনি, এরা কি করেছে সমস্ত সরকারের টাকা অপচয় করে একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এই এলাই ব্যবস্থা করেছে। আমরা কিন্তু সেইভাবে সুন্দরবন দিবস পালন করব না। আমরা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই সুন্দরবন দিবস হবে এবং যেখানে যেখানে এই সমস্ত অসুবিধাগুলো আছে মানুষের পাশে থাকার জন্য সুন্দরবন দিবস হবে, মানুষের কাজ করার জন্য সুন্দরবন দিবস হবে, মানুষকে
সহযোগিতা করার জন্য সুন্দরবন দিবস হবে, সেটাই নিয়েই পরিকল্পনার জন্য ইতিমধ্যেই আমাদের মন্ত্রী সমস্ত জায়গায় রায়দিঘি, গোসাবা থেকে শুরু করে কাকদ্বীপ, কেদারগঞ্জ, নামখানা, সাগর সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছে। উনি প্রথমে জানতে চাইছে যে কোথায় কোথায় এই সমস্ত খুঁতগুলো রয়ে গেছে, যেটা ভালোভাবে আগামী দিনে কাজ করে মানুষের কাছে পরিষেবা দেওয়া যায়, তার জন্যই সুন্দরবন এই দিবস প্রসঙ্গে আগামী দিনে একটা পালন কথা হবে। বলি সঞ্জয় বাবু। হুম। হ্যাঁ, আপনার কাছে প্রশ্নটা যেটা রাখছি, আপনি নিশ্চয়ই ওয়াকিবহল আছেন বলে আমার মনে হয়, তবুও আপনার স্মরণের জন্য আমি বলছি, এবং আমার পাঠক বা আমার দর্শক যারা আইএনএস এর পক্ষ থেকে এবং আইএনএস এর সাবস্ক্রাইবার যারা লক্ষ লক্ষ মানুষ যারা দেখেন আপনাদের এই প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখা যাচ্ছে অন বিহাফ অফ মাননীয় মন্ত্রী দীপঙ্কর জানার হয়েই আপনি বলছেন। সেক্ষেত্রে আপনাকে একটু স্মরণ করি যে বাম আমলে এই সুন্দরবন দিবসটা ছিল কিন্তু 21 আগস্ট, কিন্তু যখন তৃণমূল সরকার যখন এলো সেটা করেছে কিন্তু 11ই ডিসেম্বর। বাম আমলে 21 আগস্ট যে ছিল তখন কান্তি গাঙ্গুলি ছিলেন, খুব হই হই করেছিলেন। কিন্তু তৃণমূল সরকারে যখন আসার পর আপনার এই কাকদ্বীপ সাব ডিভিশনে কাকদ্বীপেরই যাকে হারিয়েছেন দীপঙ্কর বাবু, অর্থাৎ মন্টুরাম পাখিরা, তিনি তার মন্ত্রিত্ব দুদফায় যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন, তাতে করে তিনি 11ই ডিসেম্বর কিন্তু করেছিলেন সুন্দরবন দিবস। এখন তিনি বলছেন যে 21 আগস্টের কোনো মূল্য নেই, আর 11ই ডিসেম্বর তিনি করেছিলেন তার কারণ তিনি দেখিয়েছিলেন যে 1987 সালের 11ই ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে জাতীয় উদ্যানে ঘোষিত করেছিল। মানে সেই সেই ব্যাপারটাকে ধরে রেখেই উনি 11ই ডিসেম্বর করেছেন। আপনার সরকার আসার পর বাম আমলের 21 আগস্ট, তৃণমূল সরকারের 11ই ডিসেম্বর, না কোনটা করবে? এটা আলোচনার বিষয়, এগুলো একটা ডেট নিশ্চয়ই নির্ধারিত হবে। ডেটটা সেইভাবে আপনাকে জানানো হবে। এখনো পর্যন্ত সেইভাবে ডেটের পরিকল্পনা হয়নি, কিন্তু সুন্দরবন দিবস হবে, সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডেটটা আপনারা ইতিমধ্যেই পরবর্তীকালে জানতে পারবেন। একটা কথা এই প্রসঙ্গে আরেকটু আপনাকে বলে রাখি যে আপনার ইনফরমেশনের জন্য আশা করছি এই ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ, আপনাকে একটু ওয়াকিবহল করে দিই যে 1973 সালের 1 মার্চ সুন্দরবন উন্নয়ন পর্ষদ কিন্তু গঠিত হয়েছিল। আপনি জানবেন যে ইন্দিরা গান্ধী জানুয়ারি মাসে আপনাদের এই কাকদ্বীপ সাব ডিভিশনের নামখানার ইন্দিরা মাঠেতেই এসে তিনি এসেছিলেন, এবং যেটা ইন্দিরা উদ্যান, যার অস্তিত্ব এখন আর নেই, সব ভেঙে ভেঙে সব বিক্রি হয়ে গেছে। সেইখানেতেই তাকে প্রস্তাব দেওয়া ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে যে সুন্দরবনকে আলাদা জেলা করা হোক। তিনি তখন এই সুন্দরবন উন্নয়ন পর্ষদের কথা বলেছিলেন, এবং 1973 সালের 1 মার্চ সুন্দরবন উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল। আমার যতটা মেমোরিতে মনে আছে, আপনি মিলিয়ে নেবেন এবং দীপঙ্করবাবুকে বলবেন। এবং 1994 24 জানুয়ারি সুন্দরবন উন্নয়ন দপ্তর গঠিত হয়। 1994 24 জানুয়ারি সম্ভবত, আমার এটি মনে আসছে। তো যাই হোক, এটা আপনি দেখে নেবেন। কিন্তু 21 আগস্টের কোনো ইতিহাস কিন্তু আমিও পাইনি বাম আমলের। আর তৃণমূলী আমলের যেটা মন্টুরাম পাখিরা করেছেন সেটা 1987 সালের 11ই ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে জাতীয় উদ্যানের যে দিয়েছিলেন, এটা ঠিকই কথা, এটি ইতিহাস বলছে এবং এটা তার রেকর্ড আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের কাছে কিন্তু যে 21 আগস্টটা এক ব্যাপার আসছে, 11ই ডিসেম্বরটাও এক ব্যাপার আসছে। আবার দেখা যাচ্ছে 1989 সালের 29 মার্চ, আমার যতটুকু মনে হচ্ছে 29 মার্চ, সুন্দরবন জীব পরিমণ্ডল সমগ্র সুন্দরবন অর্থাৎ 9630 বর্গ কিলোমিটার এলাকাকে সুন্দরবন জীব পরিমণ্ডলের অন্তর্গত অঞ্চল হিসেবেই কিন্তু ঘোষণা করেছিল। সামনে এই দিনগুলো কিন্তু আমি একটু ধরিয়ে দিলাম আপনাকে। হ্যাঁ, এছাড়াও এছাড়াও 1987 সালের 11ই ডিসেম্বর বিশ্ব ঐতিহ্যশালী স্থান হিসেবেও ইউনেস্কো কিন্তু ঘোষণা করেছিল। তো এখন এতগুলো দিন আছে, তবে সুন্দরবন উন্নয়ন পর্ষদ দপ্তর যে গঠিত হয়েছিল 1994 সালে 24 জানুয়ারি, এর রেকর্ডটা আপনি দেখে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা কি ওই 21 আগস্ট কি 11ই ডিসেম্বরের পরিবর্তনে আসছেন বলে কিন্তু নিশ্চয়ই আপনি জানাবেন, পরবর্তী ইন্টারভিউ আমি আপনাকে নেব। হ্যাঁ, তা এইগুলো আপনাকে আমি স্মরণ করিয়ে দিলাম, এবং এই ইন্টারভিউটা যদি আপনি মাননীয় মন্ত্রীর কানেতে যদি দেন, আশা করি কাজে দেবে। আর সেই সঙ্গে আরো একটা কথা, যে সুন্দরবন জেলা গঠন, এটা নিয়ে সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকেই একই ব্যাপার চলছে, এবং সুন্দরবন জেলা গঠন নিয়ে খুব তড়িঘড়ি উঠে লেগেছিলেন বিগত সরকার, কিন্তু দেখা যাচ্ছে সবই কাঁচকলা, কিছুই হয়নি। যখনই দেখা যাচ্ছে যে
কোনো একটা বিপদ আপদ যখন ঘটেছে তখন ডাইভার্ট করার জন্য তিনি একটা করে ইস্যু ইয়ে করতেন, এবং সেই ইস্যু করেই সুন্দরবন জেলা গঠন হবে বলে তড়িঘড়ি অনেক কিছু ব্যাপার করেছিলেন। কিন্তু আদৌ সুন্দরবন জেলা আজও পর্যন্ত গঠন কিন্তু হলো না। এবং সুন্দরবন জেলা গঠন হলে সুন্দরবনের প্রান্তিক মানুষদের আরো উন্নতি হবে সব দিক থেকেই। এই ব্যাপারে আপনার কি মতামত আপনি একটু বলুন। দেখুন, সুন্দরবনবাসী সবাই চায় যে একটা আলাদা জেলা হোক, কিন্তু এর কিছু পরিকাঠামো থাকে। এই পরিকাঠামোর জন্য হয়তো আহ পিছিয়ে আছে। কিন্তু আমরা চাইছি যে এই সরকার, আমাদের নতুন সরকার, বিজেপি সরকারের আমলে আমরা চাইছি আমাদের মন্ত্রী সাহেব উনিও বলবেন যাতে একটা সুন্দরবন জেলা আলাদাভাবে হয়, তাহলে মানুষের কাজ করতে এবং হ্যাঁ মন্ত্রী হিসাবে মন্ত্রীর কাজ করতে একটা সুবিধা হয়ে যায়, তাতে উন্নয়নের ধারাটা হ্যাঁ খুব অগ্রগতি বাড়ে। আমরা চাইছি, আমাদের দাবি থাকবে, শুধু আমাদের দাবি নয়, সুন্দরবনের দাবি, এবং আমাদের মন্ত্রী সাহেব এই সুন্দরবন মানুষের দাবি নিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে উনি নিশ্চয়ই এই প্রস্তাব রাখবেন। আমি এই কথাটা ওনার কানে তুলে ধরবো, এবং উনি আশা করি। আমার এই এই যে ইন্টারভিউটা আপনি দিচ্ছেন, এই ইন্টারভিউটার মধ্যে কিন্তু স্ট্যাটিস্টিক্স গুলো আমি সব তুলে দিয়েছি। আশা করছি আপনার কাজে লাগবে, বা আপনার মন্ত্রীকে যদি শোনান তাহলে আশা করছি তারা একটা বিবেচনা করবেন। একদম একদম, আমি ওনার কানে এই যে প্রশ্ন আপনি করেছেন আমি ওনার কানে তুলে ধরবো। নিশ্চয়ই আপনারা পড়েছেন, দেখেছেন, বা এমনি শুনেও থাকবেন। যদি প্রয়োজন হয় তাহলে আমার যারা সাবস্ক্রাইবার যারা আছে তারা আপনার কাছে পৌঁছেও দিতে পারবে আপনাদের জন্যই। সুন্দরবনের ওপর সেটাও কোনো অসুবিধার কিছু হবে না। কেন আমি চাই সামগ্রিকভাবে সুন্দরবনের উন্নয়ন, সুন্দরবনের মানুষ যাতে ঠিক মতো থাকে, সুন্দরবন থাকে। আর এটা আপনি একটু আলোচনায় নিশ্চয়ই রাখবেন মাননীয় মন্ত্রীর সঙ্গে, কেন আমাদের দায়িত্বপূর্ণ একটা পদে আছেন। একদম একদম। আর শেষে একটা কথা বলি যে যেহেতু উনি তিনটে দায়িত্বে যে রয়েছেন আপনাদের, আমাদের মন্ত্রী, ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ, পুনর্বাসন এবং সুন্দরবন বিষয়ক দপ্তর, এই তিনটে যে দপ্তর আছে, এই তিনটে দপ্তরই কিন্তু ভীষণভাবে সরাসরি মানুষের জীবন জীবিকা বাসস্থান উন্নয়নের সঙ্গে জড়িত। এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং মানুষের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, এবং স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং দ্রুত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করতে হবে। নইলে কিন্তু খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে। বিশেষ করে সুন্দরবন এবং উপকূল এলাকার নদী পুনর্বাসন, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো, এগুলোর অগ্রাধিকার নিশ্চয়ই আশা দেবেন বা আপনারা নিশ্চয়ই করবেন। কিন্তু এ ব্যাপারে আপনার কাছে একটু মতামত। তার কারণ এই তিনটে দপ্তরই কিন্তু ভীষণ ঘুঘুর বাসা, আজকের নয়, বিগত 15 বছর নয়, একেবারে প্রথম থেকেই। সেগুলো কি করা সম্ভব হবে? কারণ এ ব্যাপারে পরম্পরা মেনটেন করে চলে আসছে। দেখুন তো এই ব্যাপারে আপনি কি বলেন, যে দুর্নীতির যে আগ্রাগুলোকে কিভাবে আপনারা সামলাবেন? আমি প্রথমেই উদ্বাস্তু নিয়ে বলছি। আজকে এই সুন্দরবনে আমাদের বেশিরভাগ মানুষই কিছু কিছু জায়গায়, কাকদ্বীপ থেকে শুরু করে অনেকগুলো বিধানসভায় এই উদ্বাস্তু কথাটা কিন্তু অনেকভাবে আপনাদের কাছে তুলে ধরছি। কারণ অনেক শরণার্থী বাংলাদেশ থেকে ধর্মের বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে ঢুকে পড়েছে এবং চলে এসছে শরণার্থী হিসাবে। তাদের অনেকের হয়তো এই SIR এ ভোট বাতিল গেছে, অনেকে CA তে আবেদন করেছে। আমাদের মাননীয় কেন্দ্র এবং রাজ্যের নতুন সরকার সবই বলেছে যাদের ভোটগুলো কেটেছে তারা অতি অবশ্যই CA তে আবেদন করে তারা যে উপভোক্তাগুলো ভোগ করতে চায় পশ্চিমবঙ্গ সরকারে, তারা নিশ্চয়ই পাবেন। তাই উদ্বাস্তুটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে, শুধু আমি সুন্দরবন বলছি না, আপনি জানেন নদিয়া ডিস্ট্রিক্ট, বারাসাত, তারপরে বনগাঁ, উত্তর 24 পরগনা, অনেক এই উদ্বাস্তু আছে যারা বাংলাদেশ থেকে ধর্মের কারণে আমাদের এই পশ্চিমবাংলায় চলে আসছে। তো এইটা উদ্বাস্তুরা আমাদের মন্ত্রী, আশা করি উনি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন। অনেক জায়গায় আছে, প্রত্যেকটা জেলায় আছে। তো সেই জায়গায় উদ্বাস্তু নিয়ে ভাববেন, এগুলো নিয়ে ভাববেন। এবং ইতিমধ্যেই ভাবার বিষয় হচ্ছে, তার আপনারা জানেন যাদের ভোটগুলো কেটে গেছে তাদের জন্য CA তে আবেদন করার কথার অর্থ হচ্ছে তারা আমাদের দেশের নাগরিকত্ব পাওয়া এক ধাপ এগিয়ে গেলেন। এটা উদ্বাস্তুদের জন্য সুখবর এবং সবাই করছে, CA তে আবেদন করছে। এবং যারা করেনি তাদেরকে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে দিয়ে যে আপনারাও গিয়ে CA তে আবেদন করুন এবং আমাদের দেশের নাগরিকত্ব পান। এটা উদ্বাস্তুদের নিয়ে গেল।
আর আপনারা জানেন যে কৃষি যে ব্যাপারে এগুলো, এই পরিকাঠামোগুলো আগের সরকারের আমলে এরা তো কিছুই করে যায়নি, নামে মন্ত্রী হয়েছেন, সব জানেন দুর্নীতিগ্রস্ত সব মন্ত্রীরা ছিল সমস্ত দপ্তরে, সমস্ত দপ্তরে এদের একটাই চাওয়া পাওনা ছিল এই সমস্ত মন্ত্রীদের বিলাসবহুল গাড়িতে চড়া, এসি গাড়ি, এসি বাড়ি, তার সঙ্গে আরো অনেক কিছু আমি ইঙ্গিতেই বলে দিলাম, বলতে চাইছি না, এবং অর্থ, আচ্ছা আচ্ছা। অর্থর বিনাশ। এই আজকে তার জন্য মানুষ তো এই সরকারকে আম, সরিয়ে নতুন সরকারকে নিয়ে এসছে, একদম পরিত্রাণ করে নতুন সরকার নিয়েছে। নতুন সরকার অর্থাৎ আমাদের সরকার, সারা পশ্চিমবাংলার মানুষের সরকার, নিশ্চয়ই নতুন সরকারের কাছে আশা থাকবে। কিন্তু আমরা নিশ্চয়ই ধীরে 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 সমস্ত যে সরকার প্রশাসনকে একদম নিজের ক্যাডার মতো চালিয়েছিলেন, দলের ক্যাডার ভেবে ওসি আইসি এদেরকে ক্যাডার ভাবে চালিয়েছিলেন, কিন্তু আমরা বিজেপি সরকার, নতুন সরকার কিন্তু এটা কোনোদিন চাইবে না। প্রশাসনকে, তাদেরকে সুস্থভাবে তারা আইনের মাধ্যমে চলবে, কোনো নেতার কথা এ সমস্ত জায়গায় দাদাগিরি চলবে না। এটা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সম্মানীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু এটা বলে দিয়েছেন, সেটা আপনাদের চ্যানেল মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা কিন্তু জানতে পেরেছেন। আমরা কিন্তু আমাদের সরকার, ইউটিউব সব তো এখন তো সবই ইলেকট্রনিক্স মিডিয়াতেই চলে যাচ্ছে, ম্যাক্সিমাম কাগজেও আছে, সমস্ত গণমাধ্যমেই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জবরদখল করে তৃণমূল সরকারের আমলে টাকা দিয়ে অর্থের বিনিময়ে এই সমস্ত হকারগুলো ট্রেনের স্টেশনে সমস্ত জায়গায় সরকারি সম্পত্তিগুলোকে জবরদখল করে রেখেছিলেন, তাদেরকে ইতিমধ্যেই উচ্ছেদ শুরু হয়ে গেছে। যা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সরকার, সমস্ত প্রতিশ্রুতি আস্তে আস্তে পালন করছে। আমাদের সরকার সবে 1 মাস পূর্ণ করে হয়তো কিছুদিন হয়েছে, 5 বছরের আগে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই সরকারের মানুষের দুয়ারে যেতে চাইবে না, যেতে হবে না। মানুষ এই সরকারকে দুহাত তুলে 5 বছরের কাজের নিরেখে আবার 5 বছরের জন্য আশীর্বাদ করবে, এটা আমি আশা করছি। আর এটা হবেই, আপনারা দেখতে পাবেন, এটা হবেই। সারা পশ্চিমবাংলার মানুষ ভূমি সংক্রান্ত পরিষেবাগুলোর যে বর্তমান অবস্থা, জমির রেকর্ড বা ডিজিটাইজেশনের যে এইগুলো ব্যাপারগুলো কি আপনাদের পদক্ষেপ কিভাবে নিচ্ছে? আপনাকে আগেই বলছি যে তৃণমূল সরকারটা সরকার চালিয়েছে 15 বছর, তার মধ্যে এই ভূমি দপ্তরে, বিওলার দপ্তরে, যেখানে এই সমস্ত পাট্টা রেকর্ড, এখানে তো ঘুঘুর বাসা, আপনারা জানেন না হয়তো, যে অরিজিনাল মালিকের জায়গা, সেই জায়গা জোর জবরদস্তি রেকর্ড দলিল পরিবর্তন করে নিজেদের নামে আত্মসাৎ করেছে, বহু জায়গায় এইভাবে আছে। এই সমস্ত ঘুঘুর বাসা প্রথম টার্গেট আমাদের সম্মানীয় মন্ত্রীকে দিয়ে এই ঘুঘুর বাসাকে আমরা শেষ করব। সুন্দরবনে যত ঘুঘুর বাসা আছে, পশ্চিমবাংলায় যত এই সমস্ত ঘুঘুর বাসা আছে, আমাদের সরকার এই ঘুঘুর বাসাকে আগে বিতাড়িত করবে এবং সেখানে স্বচ্ছতা নিয়ে এসে নতুন সরকারে কাজ হবে, নতুন ভাবে কাজ করা, এটা আপনি দেখতে পাবেন 100% এটা হবে। এবং সুন্দরবনের যে নদীবাঁধ, যেটা বার্নিং প্রবলেম, সুন্দরবনের নদীবাঁধকে যে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা আপনারা চিন্তা ভাবনা করেছেন, কিভাবে করছেন? আপনি দেখুন যে 2026-এর আগে 25, 23, 24, 21, 22 যে সমস্ত টেন্ডার গুলো হয়েছে, কোটি কোটি টাকার টেন্ডার, আমরা কি দেখলাম সেখানে একটা নদীমাতৃকের বাঁধগুলোকে বাস দিয়ে কোনদিন পাইলিং হয়? এত দুর্নীতি করেছে, প্রতিটা বছর এইভাবে টেন্ডার দিয়ে বাস দিয়ে করতো, আর স্রোতের বন্যার সময়, স্রোতের পোর্টালের সময় এই বাসটি এমনিতেই ভেঙে যাবে, বর্ষার সময়তে যাবতীয় কাজগুলো একদম টাকা। আমরা চাইছি ওটা কংক্রিট ভাবে বোল্ডার দিয়ে একটা জলের স্রোতকে আটকাতে গেলে, এবং সেটা কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টাতেই করা যেতে পারে, যেহেতু ডবল ইঞ্জিন সরকার আছে। পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার চলছে, মানুষ চেয়েছিল ডবল ইঞ্জিন সরকার, মানুষ আশীর্বাদ করে, দুহাত তুলে আশীর্বাদ করে ডবল ইঞ্জিন সরকার নিয়ে এসছে। আর ডবল ইঞ্জিন সরকারের কাজ আপনারা দেখতে পাবেন, এই সমস্ত নদীবাঁধগুলো কংক্রিট ভাবে কিভাবে হয়। আর আমরা আশা করছি এবং মানুষও আশা করছে এই সমস্ত কাজ সম্পূর্ণভাবে ভালোভাবে সম্পূর্ণ হবে, আপনারা দেখতে থাকুন শুধু। এখনো তো সুন্দরবনের ভেতরে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, পানীয় জলও পায় না, এই গরম পড়লেই পানীয় জলের অভাব, এবং সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা একেবারে তলিয়ে গেছে, যাকে বলে তলানিতে ঠেকে আছে। আপনাকে জানিয়ে রাখছি, এই যে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে আপনাদের যে পরিকল্পনাটা কি আছে? আপনাকে জানিয়ে রাখছি, আজকের মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রশাসনিক বৈঠকগুলো হয়েছিল, সেখানে প্রথম অগ্রাধিকার দেওয়া হয়েছে এই পানীয় জলের। কারণ আমাদের এই সমস্ত জেলাগুলোতে পানীয় জলের প্রচুর সংকট, সেটা আমরা জানি। তার জন্য আমাদের
মন্ত্রী সম্মানীয় দীপঙ্কর জানা মহাশয় মিটিং এর প্রথম তার উক্তি ছিল আগে পানীয় জলের সমস্যা মেটাতে হবে। ইতিমধ্যেই পিএইচই দপ্তরে নির্দেশিকা জারি হয়ে গেছে, পানীয় জলের ব্যবস্থা দ্রুত সমস্যার সমাধান হবে। আর স্বাস্থ্য পরিকাঠামো যেটা আছে তো সেইটার ব্যাপারটা আগের ইন্টারভিউতে আমি আপনাকে বলে দিয়েছি, স্বাস্থ্য পরিকাঠামোতে যে সমস্ত তৃণমূলী কালচারে যে ঘুঘুর ভাষাগুলো ছিল, এই সমস্ত গুলো যে ঘুঘুর ভাষা ছিল, এগুলোকে আস্তে আস্তে করে মোটিভেট করে সরানো হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থা 100% ভালো হবে, 100% ভালো হবে। ঠিক আছে। এবং যে ঘুঘুর বাসাগুলো প্রত্যেকটা হসপিটালে, সুপার স্পেশালিস্ট হসপিটাল, এমনি হসপিটালগুলোতে বাসা বেঁধে আছে, সেই সমস্ত বাসাগুলো আস্তে আস্তে করে আঘাত করে ভাঙা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকেও সুন্দরভাবে তৈরি এক করা হবে। কথায় উন্নয়নমূলক কাজের গতিটাকে বাড়ানোর জন্যই আপনাদের সরকার কিন্তু বদ্ধমূল, এবং যে দীর্ঘদিন যে ঝুলে থাকা যে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েই কিন্তু আপনাদের সরকার কাজ করতে চাইছে বলেই আপনার থেকে পরিষ্কার হয়ে আসছে, তাই তো? একদম একদম। আপনারা জানেন যে আজকে এই বিজেপি সরকারকে মানুষ কেন দুহাত তুলে আশীর্বাদ করেছেন? একটা কারণে, নতুন ভাবে, নতুন সূর্যোদয়, নতুন ভাবে পশ্চিমবাংলায় আবার উঠবে এবং উঠে গেছে, তার মানুষ সুফল পাওয়ার জন্যই মানুষ এই বিজেপি সরকারকে নিয়ে এসছে। তার সুফল সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার সুফল জনগণের মাধ্যমেই, কাজের মাধ্যমে তুলে ধরবেন, এটা নিশ্চিত। তার মানে সুন্দরবনের যাবতীয় যে সমস্যার মোকাবিলায় একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আপনার সরকার গ্রহণ করেছে বলেই আমার তো মনে হচ্ছে, নাকি? 100% সবে তো শুরু করেছে কাজ। আপনি দেখতে থাকুন আচ্ছা, এবং সমস্ত পশ্চিমবাংলা মানুষ দেখতে থাকুন, কাজ স্বচ্ছতার সঙ্গে কাজ হবে, কোনো কাজে খুব অস্বচ্ছতা ভালো লাগলো সঞ্জয় বাবু, আপনাকে আবার পেয়েছি, আগের বারও পেয়েছি। প্রচুর শ্রোতা, প্রচুর দর্শক। সুন্দরবনের 60 লক্ষর উপর মানুষ আছে এবং 19টা ব্লকের এক একটা কথা নয়, আমাদের দক্ষিণ 24 পরগনার 13টা ব্লক এবং ওখানকার যে উত্তরের 6টা ব্লক, তারা সবাই কিন্তু দেখছে খুব আগ্রহ সহকারে এবং তারা উৎসাহিত হচ্ছে, আশীর্বাদ করছে যদি কাজগুলো পায় আগামী দিনে। আপনি নিশ্চয়ই জানাবেন। তবে আমার মূল প্রশ্ন, সুন্দরবন জেলা গঠন এগুলো তো আছেই, যেগুলো কোনো, আর 2 নম্বর কথা যেটা বলেছি সুন্দরবন দিবস পালন, এটার ইতিহাসটাও আপনার কাছে আমি দিয়ে দিয়েছি। আশা করছি এই আলোচনাটা নিশ্চয়ই আপনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে করবেন বা এটাকে নিয়ে আপনি আলোকপাত করবেন, নাকি? একদম। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। এই দুটো সামনেতেই রয়েছে, আমি আপনাকে ডিটেলস বলে দিয়েছি। সুতরাং আমার কাজটা, আমার সাংবাদিকতার কাজটা আইএনএস এর পক্ষ থেকে আমি সম্পূর্ণ ব্যবস্থাই আপনাকে দিয়ে দিয়েছি এবং আপনাকে জানিয়ে দিয়েছি। এবারে আপনি আপনার মহলেতে জানিয়ে ব্যাপারটা কি হবে না হবে নিশ্চয়ই আপনি পরবর্তী ইন্টারভিউতে আপনি জানাবেন। যেভাবে নিশ্চয়ই আমাকে আপনি প্রশ্ন বলেছেন যে করেছেন, আপনি যখনই ডাকবেন আমি তখন ইন্টারভিউ দেবো। আপনি যখন এটা আপনি আগে যা প্রশ্ন করেছেন আমি সমস্ত বিষয়গুলোই মন্ত্রী মহোদয়ের কানে আমি তুলে ধরবো এবং যাতে আগামী দিনে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণভাবে মানুষ পরিষেবা পায়, তার জন্য আমি নিশ্চয়ই ওনার কাছে এই বিষয়গুলো তুলে ধরবো। এবং এই যে কটা প্রশ্ন বা যা রেখেছি সবই তথ্য এবং তথ্যভিত্তিকই রেখেছি বা রেখে থাকি আমি, কারণ আমি সুন্দরবনের ওপরই আমার তো বিগত বহু বছরই হয়ে গেছে। আপনারা সবাই জানেন সুন্দরবনের মানুষটা, বিশেষ করে আপনারা কাকদ্বীপ সাব ডিভিশন। তো সেক্ষেত্রে আপনি আগামী দিনে যাতে এই সমাধানগুলো হয়, আমি আশা করি যে আপনি আপনার মারফত দিয়েই যাতে সুন্দরবনের মানুষ উপকৃত হয়। আমাদের কাজ সংবাদ তুলে ধরা, মানুষের সমস্যাকে তুলে ধরা, মানুষের সমস্যার সম্মুখীন হলে তার যে ব্যাপারটা যেগুলো ঘটে মানুষ বলতে পারে না, মিডিয়ার মাধ্যমেতেই সেটা দেখা যাচ্ছে যে প্রশাসনের কাছে যায়। আমি সেইটাই চেষ্টা করেছি আপনাকে জানাবার। আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময়ের দিয়ে তাকে বার করে যে আমাকে এই ইন্টারভিউটা দিলেন আজকের দিনে। সেই সঙ্গে বলি যে মৎস্যজীবীদের ব্যাপারটা, যেহেতু আপনি মৎস্যজীবী সংগঠনের সঙ্গে জড়িত, মাছের ব্যাপার থেকে আপনি কি চিন্তা করছেন? কেন গত 2 বছর ইলিশ মাছ সেই মতো পায়নি মৎস্যজীবীরা, এবছর খুব আশাবাদী এবং সেক্ষেত্রে প্রায় 1003 ট্রলার অলরেডি নেমে গেছে মৎস্য ইউনিয়ন সূত্রে যা জানা গিয়েছে। তো তাদের জন্য আপনারা কি কোনো স্পেশাল কোনো ব্যবস্থা বা কিছু করছেন? আপনি তো একদম ডাইরেক্ট মৎস্যজীবীদের সঙ্গেই জড়িয়ে আছেন, এটা সম্পর্কে একটু বলে মৎস্যজীবীদের একটু উৎসাহ দিন। আপনাকে জানিয়ে রাখছি আমিও একজন মৎস্যজীবী, নিজেও আমার হ্যাঁ, আমার যে জীবিকা এই মৎস্য হ্যাঁ, উপরেই আমাদের নির্ভর। তো আমি একজন মৎস্যজীবী পরিবারের এবং মতুয়া পরিবারের সন্তান।
মৎস্যজীবীর সঙ্গে আমাদের পূর্বপুরুষরাও জড়িয়ে আছেন। নারীর যোগ। হ্যাঁ, নারীর যোগ, তার সঙ্গে আমিও সেইভাবে জড়িয়ে আছি। আমাদের পেটের ভাত এক কথায় বলে উপার্জন আমরা এই মৎস্যজীবী, মৎস্য দিয়েই আমাদের নির্ভরশীল। তো আমরা একটা যে নির্দেশিকা ছিল সরকারের, সেই নির্দেশিকাকে আমাদের এই পয়লা 14ই জুন হ্যাঁ, আমাদের সেই নির্দেশিকাটা উঠে গেছেন। উঠে যাওয়ার পরে আমাদের এই সমস্ত মৎস্যজীবীরা আমরা অনেক অনেক ধার দেনা করে আমাদের এই ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবীরা এই ট্রলার নিয়ে মাছ ধরতে যায়, তাদের জীবনের রিস্ক নিয়ে এই সমস্ত মাছগুলো ধরে নিয়ে আসে, যাকে বলা হয় রূপালী ইলিশ, যেটা আমরা যার উপর নির্ভরশীল। তো আমরা প্রথমভাবে ছেড়েছি, ইতিমধ্যে কিছু কিছু ট্রলারগুলো মৎস্য শিকার করে এসেছে। কিছু পরিমাণ, অল্প সামথিং কিছু পরিমাণ আমাদের জালে ইলিশ মাছ ধরা পড়েছে, অল্প। যে হিউজ পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে, এখনো পর্যন্ত সেইভাবে আবহাওয়া, বৃষ্টি, আমরা যে জানি পূবালি হাওয়ায় আমাদের ইলিশ মাছটা ওঠে, তো সেইভাবে এখনো পর্যন্ত বর্ষাকাল এসে পৌঁছায়নি, পূবালি হাওয়াও পৌঁছায়নি, আর বৃষ্টি হয়নি, যার ফলে ইলিশ মাছ সেইভাবে অতটা হয়নি। খুব কম সংখ্যক ইলিশ মাছ নিয়ে এসছে আমাদের ট্রলারগুলো। যারা নদী সমুদ্রে পাড়ি দিয়েছিল তারা কিছু কিছু ট্রলার ফিরে এসেছে। তো কিছু কিছু মাছ পেয়েছে, হয়তো সেইভাবে মাছ পায়নি, যেভাবে তেলের দাম বেড়ে গেছে, কিছুটা তেলের দাম বেড়েছে, তেলের একটু ক্রাইসিস ছিল, সেই সমস্যাটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মিটিয়ে দিয়েছেন। আমাদের সেই সমস্যাটা নেই, কিন্তু আমাদের একটা আর্থিক সমস্যা থাকে, যেটা আমরা সরকারের কাছে আবেদন করব। আমি এটা মৎস্যজীবী হিসাবে বলছি, আমি কোনো রাজনৈতিক নেতা হিসাবে বলিনি। আমি একজন মৎস্যজীবী এবং এই শিকারের একজন মৎস্যজীবীর মালিক আমি, আমার নিজেরও ট্রলার আছে। তো সেই দিক দিয়ে আমি সরকারের কাছে আবেদন করব, এই তেলের ব্যাপারটা যাতে একটু দাম কম হয়, এবং মৎস্যজীবীদের একটা আগামী দিনে মৎস্য যে মন্ত্রী হয়েছেন তার কাছেও আবেদন করব। মন্ত্রী হিসাবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমাদের ইতিমধ্যেই সাংগঠনিকভাবে মৎস্যজীবীদের সঙ্গে একটা সম্মেলন, কথাবার্তাও হয়ে গেছেন। উনি মৎস্যজীবীকে নিয়ে একটা ডেট দেবেন, মৎস্যমন্ত্রীকে নিয়ে একটা ডেট দেবেন আমাদের সঙ্গে বসার জন্য। তো সেইভাবে আমরা বসে আমাদের অভাব অভিযোগ যে আমরা কিভাবে আছি সেগুলো আমরা তুলে ধরবো, এবং আমরা ইতিমধ্যেই কষ্টের মধ্যে দিয়েও আমাদের ট্রলারগুলোকে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। কিছু কিছু ট্রলার ফিরেও এসেছে। তো আমরা এখনো পর্যন্ত সেই ইলিশ মাছের মুখ দেখতে পাইনি, সামথিং অল্প কিছু কিছু পেয়েছে, যেটা হয়তো আমরা সাময়িক, মানে এক কথায় বলবো সাময়িক আমরা একটু ব্যবস্থা করতে পারবো, যাতে ট্রলারগুলো আবার পিছিয়ে যেতে পারে। যে মাছটা বিক্রি হবে, তাই যেটা দিয়ে অর্থ আমরা পাবো, সেই অর্থ দিয়ে আমরা আবার ট্রলারে বঙ্গোপসাগর পাঠাতে পারবো। সেই রকম কিছু মাছ আমরা ইতিমধ্যেই আমাদের জালে ধরা পড়েছে। 15ই এপ্রিল থেকে আর 14ই জুন পর্যন্ত যে অফ থাকে, মানে মৎস্যজীবীটা তারা সমুদ্রে নামতে পারে না, যেটা সরকারিভাবে ডিক্লেয়ার্ড, এবং তাতে করে সমুদ্র সাথী বলে একটা গত সরকার একটা ইয়ে করেছিল, কিন্তু অভিযোগ ছিল যে সমুদ্র সাথী তারা কিছু পায়নি। আপনি তো মৎস্যজীবী, সে ব্যাপারে আপনার একটু সম্পূর্ণ ভাওতা। 2024 সালের ইলেকশনের সময় এই ভাওতা দেখিয়ে সমস্ত গরিব মানুষকে, মৎস্যজীবীদের, একটা পঞ্চায়েতকে একটা ট্যাক্সের মাধ্যমে প্রচুর টাকা লুটে নেয় প্রত্যেক পঞ্চায়েতের প্রধানরা। এই কাকদ্বীপের, আমি কাকদ্বীপটা নিয়েই বলছি, এবং শুধু কাকদ্বীপ নয়, গোসাবা, ক্যানিং, রায়দিঘি, ফেদারগঞ্জ, কাকদ্বীপ, সমস্ত জায়গার মৎস্যজীবীদের এই সমস্ত একটা এই ভাওতা দিয়ে একটা ট্যাক্সের মাধ্যমে আনার করে, এই যে প্রত্যেকটা পঞ্চায়েতে একটা ট্যাক্স করে কেটেছিল, সেই সমস্ত টাকা প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান আত্মসাৎ করে নিয়েছে। তার বিনিময়ে আজকে কোনো মৎস্যজীবী একটা পয়সাও পায়নি। 5,000 করে 2 মাসে 10,000 দেওয়ার কথা ছিল, সেখানে 1 টাকা পর্যন্ত কোনো মৎস্যজীবী পায়নি। পুরো সরকারটা ভাওতা। দিনে কি এই সমুদ্র সাথী প্রকল্পটা মৎস্যজীবীদের জন্য থাকবে? সেটা সমস্ত প্রকল্পগুলোই বর্তমানে সরকার কোনো কিন্তু বাদ দেয়নি, কিন্তু এই প্রকল্পটা কিন্তু চালু হয়নি। সেটা আগামী দিনে নতুন করে আমরা মৎস্যমন্ত্রীর হাতে এই প্রস্তাবটা রাখবো। যেগুলো চালু ছিল সেগুলো সব সচল আছে, কিন্তু এটা চালু ছিল না, তাই বলতে পারছি না এটা কি হবে। কিন্তু আমরা দাবি করবো এবং আবেদন করব যাতে এই প্রকল্পটা আবার নতুন করে চালু হয়। তাহলে আপনি একজন মৎস্যজীবী হয়ে আমি যেটা স্মরণ করিয়ে দিলাম, তাহলে সেটা নিশ্চয়ই আপনার কাজের কাজ হয়েছে নাকি এটা? একদম, আপনি একদম সুন্দর প্রশ্ন করেছেন, এবং আমি সমস্ত মৎস্যজীবীর হয়ে মন্ত্রী সাহেবের কাছে এটা নিয়ে আমি আবেদন রাখবো, এবং দরখাস্তর মাধ্যমে আপনাকে লিখিত আকারে আবেদন করে যাতে এই মৎস্যজীবীদের এই প্রকল্পটা চালু হয়।
ওই সময়টা ড্রাই পিরিয়ডটা, যেটা হচ্ছে ব্যান পিরিয়ড বলা হচ্ছে আপনাদের ভাষায়, এই ব্যান পিরিয়ডটাতে তাদের অবশ্যই এই সহযোগিতাটা করলে তাদের সংসারগুলো, গরিবদের সংসারগুলো বাঁচে। হ্যাঁ, তারা যে হয়তো জীবনকে হয়তো 5,000 কিভাবে, টাকা, 5,000 টাকাটা কোনো বিষয় নয়, কিন্তু 5,000 টাকার একটা মৎস্যজীবী, কিছুই গরিব নয়, মৎস্যজীবীর কাছে আবার সেই সময় অনেক। কিন্তু কিছুটা তো হবে এই ব্যাপার আর কি। হ্যাঁ, মানে মন্দের ভালো বলে একটা কথা আছে, সেটাও তো হবে। আর সেই সময়টুকু তাকে অনেকটাই কাজে দেবে এ বলেই আমার তো মনে হয়। সেটা সেই প্রস্তাব আমি রাখবো আমাদের সংগঠন থেকে, সমস্ত মৎস্যজীবী সংগঠন থেকে, আমাদের যে সমস্ত সংগঠনগুলো আছে মৎস্যজীবীদের, সেই লিখিত আকারে আমরা মৎস্যমন্ত্রীর কাছে, আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, আমাদের কাকদ্বীপের মন্ত্রী যিনি আছেন, আমারই বিধানসভার মন্ত্রী, তার মাধ্যমেই আমরা এই ব্যবস্থাটা করব। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। আমি নমস্কার। মোটামুটি যেটুকুনি কভার করেছি সুন্দরবনের সবটাই কভার করে দিয়েছি আজকে, এবং আপনার এই সাক্ষাৎকারটা নিশ্চয়ই খুব মূল্যবান সাক্ষাৎকার। আপনি আশা করছি আপনার মহলে সব জায়গায় পৌঁছে দেবেন, এবং সেটা একেবারেই ইয়ে পর্যন্তই যাক। তাহলে এইটা খুব মূল্যবান একটা সাক্ষাৎকার আপনি দিলেন আজকে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এবং আইএনএস এর পক্ষ থেকে ধন্যবাদ, আমার সাবস্ক্রাইবাররা তারা সবাই ধন্যবাদ জানাচ্ছে। তারা দেখবে, আপনি আশা করি আবার পরবর্তীতে আপনার মুখোমুখি আমি হব। নমস্কার।